মেহরাজ ধীর পায়ে এগিয়ে আসে বিছানার কাছে এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে একবার বিছানার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে শ্রেয়সের আতঙ্কিত চোখ জোড়ার দিকে তাকায়। তারপর ফুলে সাজানো বিছানায় শুয়ে দেয় শ্রেয়সীকে। শ্রেয়সী চোখ বুজে শুকনো ঢোক গেলে আবারও তাকায় মেহরাজের দিকে। গলা শুকিয়ে আসছে। মেহরাজের ঘরের এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আবারও বিছানায় কাছে ফিরে এলো। শ্রেয়সীর চোখ জোড়ায় নিজের চোখ নিবদ্ধ রেখে এক টানে নিজের গায়ে থাকা টি শার্টটাও খুলে ফেলল মেহরাজ। দৃশ্যমান হলো উন্মুক্ত ফর্সা বক্ষদ্বয়। মেহরাজকে খালি গায়ে দেখে আরও ভীত হয়ে পড়ে শ্রেয়সী। মেহরাজ শ্রেয়সীর মুখের দিকে এবার ধীরে ধীরে এগিয়ে এলো। শ্রেয়সীর ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। মনের কোণে আলাদা এক আতঙ্ক বাসা বেঁধেছে। শ্রেয়সী তাকায় মেহরাজের নেশা ভরা চোখের দিকে। নিজের সর্বনাশ দেখতে পেয়েও চোখ সরাতে পারে না সেখান থেকে। মেহরাজ শ্রেয়সীর খুব কাছে এসে যায় ক্ষণিকের মধ্যেই। হাতে থাকা টি শার্টটা ছুঁড়ে মারে মেঝেতে। তা দেখে কেঁপে ওঠে শ্রেয়সী। কিছু বুঝে ওঠার আগেই মেহরাজ নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয় শ্রেয়সীর উপর। শ্রেয়সী ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি করছেন?" শ্রেয়সী কাঁপতে থাকা কণ্ঠ মেহরাজের কর্ণগহ্বরে পৌঁছায় না। শ্রেয়সী কিছু বুঝে ওঠার আগেই মেহরাজ শ্রেয়সীর কাঁপতে থাকা অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। নিজের শ্রেয়সী রক্ত জবার ন্যায় নরম ঠোঁট জোড়ায়। শ্রেয়সী ভয় পেয়ে যায়। মেহরাজকে ছাড়ানোর চেষ্টা করে, তবে পারে না। নিঃশ্বাস বন্ধ হয় আসার। বেশ কিছুক্ষণ পর মেহরাজ জোরে জোরে শ্বাস নিতে শুরু করে শ্রেয়সী। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ওর। মেহরাজ শ্রেয়সীর কাঁধে অসংখ্য ছোট ছোট নিজের প্রতিটা অজানা শিহরণে কেঁপে উঠল শ্রেয়সী। মেহরাজ শ্রেয়সীর কাঁধ থেকে শাড়ি অজানা ভয়ে কেঁদে ফেলল শ্রেয়সী। শ্রেয়সীর কান্না এবার আর মেহরাজের কর্ণগহ্বরে পৌঁছালো না। সে এখন শ্রেয়সীকে নিজের পাওয়ার নেশায় মগ্ন। ফজরের আজান ভেসে আসছে ভোরের নরম শীতল বাতাসের সাথে। ভোর রাতে বৃষ্টি হয়েছিল, যার দরুন বেশ ঠান্ডা পরিবেশ চারিপাশে। ঘরে শীতল পরিবেশ আর শরীরে তিক্ত ব্যথায় ঘুম ছুটে যায় শ্রেয়সীর। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখতে পায় মেহরাজের মাথা ঘন কালো কেশগুলো। শ্রেয়সী চোখ ডলে ভালোভাবে তাকায় মেহরাজের দিকে। তার বুকে মাথা দিয়ে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। শেষে বেশ অস্বস্তি হচ্ছে মেহরাজকে। তারপর দেখে তার থেকে বেশি অবাক হয়েছে তাদের। শ্রেয়সীর পরনে মেহরাজের একটা ব্ল্যাক টি শার্ট আর প্লাজো। মেহরাজের পরনে শুধুমাত্র ট্রাউজার। উন্মুক্ত খোলা বুক তার উত্তরের সাথে লেপ্টে আছে। মেহরাজের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে শ্রেয়সীর বুকে। একই কম্বলে আবদ্ধ দুজনে। প্রতিবারই কেঁপে উঠছে শ্রেয়সী। শ্রেয়সী হাত বাড়িয়ে মেহরাজের ঘন কালো চুলের মাঝে হাত গলিয়ে দেয়। মনে পড়ে যায় কাল রাতের ঘটনাগুলো। মুহূর্তে গলা শুকিয়ে আসে শ্রেয়সীর। এখন যতটা নিষ্পাপ শান্ত মায়াবী চেহারার মেহরাজকে সে দেখতে পাচ্ছে, কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া উন্মাদ নেশালো মেহরাজকে দেখেছিল সে। মেহরাজের সেই আকুলতা ভরা কণ্ঠ আর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ এখনো বেজে চলেছে তার উদ্যানের ভেতরে। কাল রাতে এক পাগল মেহরাজকে আবিষ্কার করেছিল সে, যার ভেতরে কোনো মায়া দরদ ছিল না, শুধু ছিল তাকে সম্পূর্ণ নিজে করে পাওয়ার আকাঙ্ক্ষা। শ্রেয়সী দাঁতে দাঁত চেপে তাকায় মেহরাজের ঘুমন্ত মুখের দিকে। কোনো সাড়া শব্দ নেই, শুধু খানিকক্ষণ পর পর ভারী ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে। শ্রেয়সী বুক ভরে শ্বাস নেয় একবার। মেহরাজকে সরাতে চেয়েও ব্যর্থ হয়ে আর চেষ্টা করে না। মেহরাজের চুলে হাত বুলাতে বুলাতে আবার তলিয়ে যায় গভীর ঘুমে। সকাল 10:55। সোফায় বসে আছে মেহরাজ, তুহিন আর ইভান। মেহরাজের সম্পূর্ণ মনোযোগ হাতে থাকা মোবাইলে। কিছু একটা করছে সে, তা বোঝার উপায় নেই। চোখ মুখ অসম্ভব শান্ত দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। মেহরাজের অন্য পাশে সোফায় বসে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছে তুহিন আর ইভান। ইভান মনোযোগ দিয়ে খেলা দেখলেও তুহিন তা পারছে না। কোনো মতে স্থির হয়ে বসতে পারছে না সে। চোখজোড়া বারবার মিলিকে খুঁজে খুঁজে যাচ্ছে। তুহিনের অস্থিরতা মেহরাজের চোখ এড়ায় না। মেহরাজ কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিজের কাজে মনোযোগ দেয়।
বেশ কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বেরিয়ে আসে তোহা, হাতে একটা খাবারের প্লেট, পরোটা আর মুরগির মাংস ভাজি। তোহা সোজা সোফার কাছে এসে দাঁড়ায়, তারপর মেহরাজের দিকে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলে, মেহু এই নে ধর। মেহরাজ মোবাইলটা পকেটে পুরে তোহার মুখের দিকে একবার তাকায়, তারপর তোহার হাত থেকে প্লেটটা নিয়ে সোফা থেকে উঠে নিজের ঘরে চলে যায় সোজা। ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে এগিয়ে আসে বিছানার দিকে। মেহরাজের চোখ নিবদ্ধ বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে থাকা শ্রেয়সীর দিকে। মেহরাজ ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে খাবারের প্লেটটা বেডসাইড টেবিলের ওপর রাখে, তারপর বিছানায় শ্রেয়সীর মাথার কাছে এক পা তুলে বসে পড়ে। বেশ কিছুক্ষণ শ্রেয়সীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর শ্রেয়সীকে টেনে উঠে বসায়, তারপর নিজের কোলের মাঝে নিয়ে ভালো করে কম্বল জড়িয়ে বসায়। শ্রেয়সীর মাথায় মেহরাজের বুকের সাথে লেগে আছে মাথা। মেহরাজের হৃদস্পন্দনের গতি বেড়ে যায়, বুকের ভেতর কেঁপে ওঠে তার অপরাধ বোধ। সকালে ঘুম থেকে ওঠার পর শ্রেয়সীকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়েছিল, তারপর চেঞ্জ করে কাল রাতেই মেহরাজ বুঝতে পেরেছিল শ্রেয়সীর অবস্থা। গোসল করে আনিয়ে পর দেরি না করে ব্যথার ওষুধ পিল খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছিল শ্রেয়সীকে। তবে মেহরাজ যে ভয়টা পেয়েছিল সেটাই হলো, গোসল করে আসার পরেই হাড় কাঁপিয়ে জ্বর চলে আসে শ্রেয়সীর। মেহরাজে বুঝতে অসুবিধা হয় না এই জ্বরের কারণ কি। নিজের উপর নিজেরই রাগ হয় মেহরাজের, তার অবাধ্যতার জন্য আজ সুস্থ মেয়েটা জ্বরে নেতিয়ে পড়েছে। মেহরাজ একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর শ্রেয়সীর মুখে হাত দিয়ে আলতো করে চাপড় মেরে ডাকে, বউ, এই লিটল বার্ড, শুনতে পাচ্ছ? মেহরাজ ডাকতে থাকে শ্রেয়সীকে। কিছুক্ষণ ডাকার পর শ্রেয়সী শান্ত গলায় উত্তর নেয়, হুম। ওঠো, তাকাও আমার দিকে, যান, খেয়ে না, ওষুধ খেতে হবে। হুম হুম। মেহরাজ বুঝতে পারে জ্বরের ঘোরে আছে শ্রেয়সী, তবে ওষুধ না খাওয়ালে তো জ্বর কমবে না। যেভাবেই হোক অল্প একটু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। শ্রেয়সীর জন্যই তো মেহরাজ পরোটা বানাতে বলল, জ্বরের ঘোরে ভাত খেতে পারবে না বলে। মেহরাজ শ্রেয়সীকে আবার ডাকে। পিটপিট করে চোখ খুলে তাকায় শ্রেয়সী, দৃষ্টি খোলা। মেহরাজ আবার ডাক দেয়, বউ, হুম। মেহরাজ বেডসাইড টেবিল থেকে হাত বাড়িয়ে প্লেটটা বিছানায় রাখে, তারপর পরোটা ছিঁড়ে ভাজে মিশিয়ে শ্রেয়সীকে হা করতে বলে। শ্রেয়সী আলতো করে হা করার পর মেয়েরাজ শ্রেয়সী কালে পুরো পুড়ে দেয় খাবারটা। শ্রেয়সী চোখ মুখ কুঁচকে চিবোতে থাকে, মুখ দেখে তো মনে হচ্ছে বিষাদ ভরা কোনো খাবার গিলছে সে।